पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। বৈদিক অ্যাস্ট্রোলজি এর ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। আমাদের জীবনের যে কোনো সমস্যার আমরা সমাধান খুঁজে বেড়াই, কিন্তু সমাধান সবসময় সহজে পাওয়া যায় না। তার জন্য দরকার সেই সমস্যার একটা সঠিক বিচার বিশ্লেষণ এবং একটা সঠিক গাইডলাইন। আর সেই গাইডলাইন আমরা পেতে পারি একমাত্র একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বর কাছ থেকেই, যিনি তার দীর্ঘ বছরের জ্যোতিষ চর্চার মাধ্যমে অগণিত মানুষের জীবনের বিভিন্ন সমস্যার একটা স্থায়ী সমাধান দিয়েছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলছি। তিনি আর কেউ নন, তিনি হলেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক বা সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের উপর তার জ্ঞান অসাধারণ। তিনি পলাশীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন এবং ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করে থাকেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। আজ আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই আমরা আজকে আলোচনা করে নেব শনির 7.5 নিয়ে, কারণ গত পর্বে আমরা শনির 7.5 নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু সময়ের অভাবে সেই আলোচনা আমাদের সম্পন্ন হতে পারেনি। তাই এই বিষয়ে আমরা আলোচনা করব। যারা শনির 7.5 শুনলে ভয় পেয়ে যান, কিভাবে এই সময়টা আপনারা কাটাবেন, শনির 7.5 সময় বা কতটা ভালো প্রভাব খারাপ প্রভাব পড়তে পারে আপনাদের জীবনে। আর আমরা সবাই জানি যে এই রিসেন্টলি শনি কিন্তু মীন রাশিতে প্রবেশ করেছে, তাই অনেক রাশির ক্ষেত্রে 7.5 থেকে আপনারা বেরিয়ে এসেছেন, আবার অনেক রাশির নতুন করে 7.5 শুরু হয়েছে। তাই কোন রাশিতে কি প্রভাব এবং শনির 7.5 ভালো প্রভাব না খারাপ প্রভাব সব বিষয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করে নেব। আর স্যারের এই অনুষ্ঠান মানে আপনারা জানেন যে একটা সঠিক গাইডলাইন পাওয়া, এবং সেই গাইডলাইনগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে কিন্তু জীবনে অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, বা জীবনটা আপনাদের অনেক কিন্তু সহজ সরল হয়ে গড়ে উঠবে। তাই চলুন আজকে আলোচনা করে নেব শনির 7.5 নিয়ে। হ্যাঁ স্যার, কি বলবেন? গত পর্বে আমাদের আলোচনা সম্পন্ন হতে পারেনি সময়ের অভাবে। হ্যাঁ, গত পর্বে আমরা শনির 7.5 নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তা একটু আগে একটুখানি বলে নিই শনির 7.5টা কি। আগের বিশদ আলোচনা করেছি, তবুও বলে নিই যে চন্দ্র যে জায়গায় অবস্থান করছে তার দ্বাদশ স্থান, চন্দ্র যেখানে অবস্থান করছে সেখানে, এবং চন্দ্রের পরবর্তী রাশি সেখানে যখন শনি স্থানান্তরিত হয় বা অবস্থান করে বা ট্রানজিট ঘটে, তখন সেটাকে 7.5 বলে। এই তিনটে ফেজ, 12th হাউস, ফার্স্ট হাউস অ্যান্ড সেকেন্ড হাউস ফ্রম মুন, চন্দ্র হতে দ্বাদশ, চন্দ্র রাশি এবং চন্দ্রলগ্ন এবং চন্দ্রের দ্বিতীয় স্থান, এই তিনটে ঘরে যখন শনি যায় স্থানান্তরিত হয়, সেই তিনটে রাশিকে মিলিয়ে বলা হয় 7.5। এক একটা রাশিতে শনি 2.5 বছর করে অবস্থান করে। এই 2.5 বছর করে অবস্থান করাকালীন এটাকে বলা হয় ধাইয়া, এবং এই তিনটে ধাইয়া মিলিয়ে হয় 7.5 বছর, এবং সেটাকে বলা হয় সম্পূর্ণ একটা 7.5। এই 7.5তে নানা রকমের মতপার্থক্য, অশান্তি, হতাশা, বিরোধ, বৈষম্য, অবাঞ্ছিত ফলাফল নানা রকম ঘটে থাকে। মানুষের মনে একটা ভয়ও কাজ করে, এগুলো সবই ঠিকই। তা আমরা প্রথম পর্যায়ে নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু যেটা বললেন আপনি, সময়ের অভাবে আমরা শেষ করতে পারিনি। যখন শনি চন্দ্র রাশি থেকে 12th হাউসে অবস্থান করে বা ট্রানজিট করে, তখন তাকে 7.5 প্রথম ফেজ বা প্রথম পর্যায় বলা হয়।
এই সময় জাতক জাতিকার পিতামাতার একটা প্রচণ্ড প্রবলেম হতে পারে, হসপিটালাইজ হতে পারে, অসুস্থ হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রাণহানিরও সম্ভাবনা থাকে, স্বাস্থ্যের অবনতি হয়, এসবগুলো আমরা আলোচনা করেছি। এবং এটাও বলেছি যে শনি এই সময় এইখান থেকে 6 নম্বর ঘরে, 9 নম্বর ঘরে এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি দেয় এবং ওই ঘরগুলোয় তখন নানা রকমের প্রবলেম ক্রিয়েট করে। এবং এই সময় দিদার শরীর খারাপ হয়, এগুলো সব আমরা আলোচনা করেছি। এবং এই সময় এটাও বলেছিলাম যে এই সময় জাতকের দৃষ্টিশক্তির একটা সমস্যা তৈরি হয় এবং যদি দ্বাদশ এর সঙ্গে যদি শনির সঙ্গে 12 হাউসে শনির সঙ্গে যদি মঙ্গলের একটা সংযোগ তৈরি হয়, সেখানে একটা অপারেশন যোগ তৈরি হয়, এগুলো সব বলেছি। এবং এটাও বলেছিলাম যে স্নায়ুর ওপর শনি একটা বিশাল প্রভাব ফেলে, চাপ তৈরি করে এবং নানা রকম টেনশনের মধ্যে ফেলে এবং জাতক এতখানি টেনশনের মধ্যে পড়ে যায়, এতই চাপের মধ্যে পড়ে যায়, তার এই এক্সট্রা বার্ডেন বা এক্সট্রা যে টেনশন, এই জন্য প্রচণ্ড এক্সপেন্ডিচার হয়ে যায়, খরচ হয়ে যায় এবং এই সময়টা কিছু করার থাকে না। এই জন্য আগে থেকে এসে একটা প্রতিকার নিলে আমার মনে হয় এই শনির 7.5টা অনেক মানে কি বলবো আপনাকে, অনেক কম এফেক্টের মধ্যে দিয়ে যাবে, অনেক কিছু জিনিসগুলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই এটা হবার আগে শনির 7.5 যে প্রভাবটা সেটা তো মানুষের জীবনে অবশ্যই পড়বে, এই সময় ধরুন একটু কমের উপর দিয়ে যাবে। এই সময় ধরুন একটা খুব ভালো দশা চলছে, সেই সময় ধরুন শরীর 7.5টা বাজে এফেক্ট দিচ্ছে, সেই সময় যদি কমানো যায় বা মিনিমাইজ করে দেওয়া যায় বা কাটিয়ে দেওয়া যায়, যে কোনো ভালো কিছু হয়, তখন সেই ভালো যে দশাটা তার তো এফেক্টটা পাবে না, গন্ডগোলে পড়ে সেই সময়টা যদি খারাপ হয়ে যায়, 7.5 বছর যদি তার নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে থাকে এবং প্রচন্ড প্রবলেমের মধ্যে পড়ে যায়, তখন তো দশাটারও রেজাল্ট ভালো পাবে না, ওটার যে ভালো প্রভাব সেটাও পাবে না। কাজে কতখানি জীবনের তার একটা গন্ডগোল হয়ে যাবে একদমই, মানে 7.5 বছর বলতে জিনিসটা মানুষ বুঝতে পারে না বলে মানুষ অ্যাভয়েড করে, মানুষ জ্যোতিষীর কাছে যায় যখন দেরি হয়ে যায়, সেই সময়টা আটকানো খুব শক্ত হয়। কাজে প্রথমেই এসো, একটু নিজের সম্বন্ধে সচেতন হও, ভালোভাবে এসো, বিচার করো, কি কি নিতে হবে সেগুলো দেখো, সেই অনুযায়ী তুমি একটা কিছু নিজের করার চেষ্টা করো, করে যাতে নিজের লাইফটা ঠিক হয় সেটার চেষ্টা করো। যাই হোক, আমরা এখন আসি যে এই সময় বা ফার্স্ট ফেজ বা প্রথম পর্যায়ে যে দ্বাদশ ঘরে যখন শনি থাকে, সেই সময় শনি কি করে, ফাইন্যান্সিয়াল পজিশনের উপর বিশাল একটা প্রভাব বিস্তার করে। এই সময় এতখানি ফাইন্যান্সিয়াল পজিশন হয়, এক একজনের তো মানে কি বলবো আপনি, মানে ব্যাংকরাফট হয়ে যাওয়ার মতো পজিশন হয়ে যায়, এত মানে ব্যাংকরাফট মানে কি দেউলিয়া, মানে অনেক ঋণগ্রস্ত হয়ে যায়, নানা রকমের প্রবলেমে পড়ে যাবে, খরচা হয়ে যাবে, খুব খুব খারাপ হয়ে যাবে। সেকেন্ড হাউস বা হাউস অফ প্রফিট এন্ড গেইনস, এর উপর মানে অনেক চেষ্টা করার পরেও ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে কিছুতেই মানে উন্নতি করতে পারেন না মানুষ। কি করে পারবে যদি দুমদুম করে খরচা এসে যায়, যদি যত না আয় তার থেকে যদি ব্যয় হয়ে যায়, তখন তো মানে আপনার ব্যাংক ব্যালেন্সে হাত পড়বেই, তখন তো আপনাকে খরচাটা করতে হবে, খরচাটা মিট করতে হবে, তো মিট করতে গেলে খরচাটা করতে গেলে ব্যাংক ব্যালেন্স থেকে আপনার মাইনাস হয়ে যাবে, এক্সপেন্স হয়ে যাবে। কাজে এই যে জিনিসগুলো, কারণ কি না, সেকেন্ড হাউসটা কি প্রফিট এন্ড গেইনস, ওখানটা থেকে ব্যাংক ব্যালেন্স, ওখানটা সপার্জিত ইনকাম, এগুলো দেখা হয়। কাজে এই জায়গাটায় যদি শনি যদি গন্ডগোল করে দেয়, তখন তো মানে মুশকিল হয়ে যাবে, সে আর্থিকভাবেও সে দুর্বল হয়ে পড়বে। কাজে এই যে প্রথমেই যদি সে সাবধান হয়, প্রথমেই যদি সে একটা ভালোভাবে প্রতিকারের দিকে এগোয়, বা একটা দেখুন টাইম একটা ব্যাপার, একটা প্রত্যেকটা দিনের একটা টাইম ব্যাপার থাকে, কোন সময়টা আজকের ভালো, সেই সময়গুলো দেখে দেখে যদি সে কাজ করে, তার মানে কি তাকে জ্যোতিষীর কাছে আসতে হবে, তা তো আসতে হবে, কারণ সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে শনি 7.5 যে শুরু হচ্ছে সেটাই তো জানতে পারবে না যতক্ষণ একজন ভালো জ্যোতিষীর কাছে এসে সেটা একটা ব্যাপার। সেকেন্ড কথা, তার যে সময়গুলো, কোন কোন সময়টা ভালো, কোন কোন সময়টা তার খারাপ, সেটা যদি সে জেনে নেয় আগে থেকে, তখন সে ভালো সময় কাজ করতে পারবে। একে খারাপ সময়, তারপর যদি সে খারাপ সময় কাজ করে, তাহলে তো খারাপ হবেই হবে একদমই। কিন্তু খারাপ সময় যদি ভালো সময় কাজ করে, যত না খারাপ হওয়ার কন্ডিশন, তার থেকে অনেকটা ভালো হবে। একদমই। কাজে এগুলো তো জানতে গেলে একটা ভালো জ্যোতিষীর কাছে, যে ভালোভাবে পড়াশোনা করে, জ্যোতিষটাকে সিরিয়াসলি নেয়, সিরিয়াসলি নিয়েছে এবং সিরিয়াস গবেষণার মধ্যে আছে, পড়াশোনার মধ্যে আছে, রিসার্চের মধ্যে আছে, সেরকম লোকের কাছে যেতে হবে, গিয়ে দেখাতে হবে, তার পজিশনটা একটু করতে হবে। যাই হোক, এগুলো তো হচ্ছে প্রথমে, এগুলো তো এবং নানা রকম বাধা সৃষ্টি করে এই সময় শনি, যেটা আমরা শুনেছি, মানে সবকিছুতেই মানে বাধা বিঘ্ন পায়, মানে যেটাই করতে যাচ্ছেন সেটাতেই মানে বাধাপ্রাপ্ত হচ্ছে এই সময়টা। এই যে ফার্স্ট ফেজ,
যখন স্যার দ্বাদশ ঘরে শনি বসে আছে এই সময় দেখবেন সেই জাতক পরিবার থেকে সম্পদ বাড়ি বিলাসিতা এসব থেকে না দূরে সরে যেতে চেষ্টা করবে। আচ্ছা, একাকিত্ব একটা তার মধ্যে তৈরি হবে। এবং এই একাকিত্বর জন্য তার মানে কি বলবো, একটা সেই সময় একটা সন্ন্যাস জীবনের মতো একটা করবে, মানে পরিবার মানে সংসার সব থেকে দূরে চলে যাওয়া মানে তো সে সন্ন্যাস জীবনের দিকে চলে যাবে। ওরকমই সে পছন্দ করবে। কেন করবে? সে এত টেনশন অশান্তির মধ্যে থাকবে, তার না এই চেঁচামেচি বা কথাবার্তা কিছু জিনিস ভালো লাগবে না। সেই সময় সে একা একা থাকতে ভালো লাগবে, চুপ করে একটা ঘরে বসে থাকতে ভালো লাগবে। কাজে এই যে অবাঞ্ছিত ঘটনাগুলো তার জীবনে ঘটবে, সেখান থেকে বেরোতে গেলে জ্যোতিষের পরামর্শ লাগবেই লাগবে। আচ্ছা, এই সময়টাতে মানে এই টাইম পিরিয়ডটাতে কেউ কি সত্যি সত্যি মানে সব সংসার ছেড়ে টেরে এমন সন্ন্যাসে চলে যায়, এরকম কি ঘটনা ঘটে? না, সন্ন্যাস যোগ থাকতে হবে, তবে সে সন্ন্যাস হবে। কিন্তু সন্ন্যাস যোগ যদি না থাকে তাহলে সে সন্ন্যাসীর মতো জীবনযাপন মানে কি, সে বৈভব, তার বিলাসিতা, তার সবকিছু, পরিবার, এখান থেকে সে বিচ্ছিন্ন হতে চেষ্টা করবে। আলাদা করে কোথাও গিয়ে থাকবে, কোথাও গিয়ে না থাকলেও সে ঘরের মধ্যে বাড়ির মধ্যে একটা নিজেকে কনফাইন্ড করে রাখবে, আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবে, সে ওগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে। কাজে সেই জায়গাটাকে জাস্ট এটা বলা হচ্ছে যে সন্ন্যাসীর মতো জীবনযাপন করবে। হ্যাঁ, কেন এইগুলো আরো বেশি প্রভাবিত করবে, মানে আরো বেশি জাতক এরকম হবে কখন জানেন, যদি রবি, রাহু আর 12 লর্ড মানে দ্বাদশ ঘরের যে অধিপতি সেই যদি শনির ওপর দৃষ্টি দেয়, তখন এটা কিন্তু আরো মারাত্মকভাবে সে একাকিত্ব ফিল করবে। হ্যাঁ, এই জায়গাগুলো খুব একটা মানে কি বলবো, খুব খারাপ পজিশন আসে এই সময়টা মানুষের কাটিয়ে ওঠাটা খুব শক্ত হয়। আর একটু আগে স্যার আপনি যেটা বলেছিলেন যে এই যে যেমন যার মানে মঙ্গল আছে, মানে মঙ্গলের প্রভাব আছে, বা কেউ যদি ওই মানে মঙ্গল যদি সংযোগ হয় তাহলে শনির সাথে সাথে প্রভাবটা আরো খারাপ পড়ে। তাহলে কেউ যদি মঙ্গলের জাতক বা জাতিকা হয় তার ক্ষেত্রে কি ওটা আরো বেশি খারাপ হয়, মানে জাতক জাতিকা যারা হয় মঙ্গলের? না না, ওরম নয় ব্যাপারটা। মঙ্গলের সঙ্গে এবং মঙ্গলটা মঙ্গলের জাতক মানে কি, আপনি বলছেন মঙ্গলের তার লগ্ন হলো, তার লগ্ন হলো মঙ্গল, তাকেই তো জাতক বা জাতিকা বলে। কাজে সেই মঙ্গলের জাতক হলে লগ্নপতি যদি তার মঙ্গল হয়, তার মানে সে বৃশ্চিক লগ্ন বা মেষ লগ্ন। বৃশ্চিক লগ্ন বা মেষ লগ্ন হলে একটা কথা মাথায় রাখবেন যে লগ্নপতি সবসময় ভালো হয়। আচ্ছা আচ্ছা, লগ্নপতি জাতককে সবসময় ভালো করতে চেষ্টা করে, লগ্নপতি কখনো খারাপ করতে চেষ্টা করবে না। আপনি কি আপনাকে নিজেকে খারাপ করার চেষ্টা করবেন? করবেন না। যদি দুর্বল হয় কি করবেন, হয়তো অতটা উপকার করতে পারছেন না, কিন্তু তা বলে ক্ষতি করবেন না। কাজে এই সময় মঙ্গলের জাতক জাতিকা হলে বরঞ্চ বলতে পারেন অনেকটা কম। আচ্ছা, মানে সেটা উল্টো, মানে অনেকটা ভালো। বৃশ্চিক হলে আবার একটা ব্যাপার আছে, বৃশ্চিক হলে তার ষষ্ঠ হয়ে যাচ্ছে মেষ। আচ্ছা, সেখান থেকে আবার রোগ নাড়া ব্যাপার আছে, সেখান থেকে যদি আবার ব্যাপারটা ওই রাশি মানে 7.5 শুরু হয়, শনির সঙ্গে যুক্ত হয়, তখন একটা অপারেশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এইগুলো দেখতে হবে কিরম কি পজিশন হয়ে আছে, কিরম গ্রহের পজিশন হয়ে আছে, সেই সময় গোচরে কি। এখন দেখুন মিনেতে কিরম গোচরের পজিশন হয়ে আছে, শুক্র ওখানে দগ্ধ হয়ে গেছে, বুধ রেট্রোগ্রেড হয়ে গেছে, দগ্ধ হয়ে গেছে, রবি আছে, রাহু আছে, নানা রকম ভাবে প্ল্যানেট গুলো ওখানে বসে গেছে। আজকে তো চন্দ্রও আছে ওখানে, একসাথে তো 6টা প্ল্যানেট শুনলাম একসাথে। আজকে না, কিছুদিন আগে মানে আমি যখন ফার্স্ট এই এপিসোডটা 7:30 শুরু করেছি 29 তারিখ, তখন ওখানে চন্দ্রও ছিল। কাজে এই যে একটা গন্ডগোল হয়ে আছে, এখানে কিছু কিছু লগ্নের ক্ষেত্রে প্রচন্ড খারাপ এফেক্ট পাবে। আচ্ছা আচ্ছা, প্রচন্ড খারাপ এফেক্ট পাবে, তার বাড়ি ঘর নিয়ে এত সমস্যা তৈরি হবে। এবং সেই সময় যদি তার বাস্তুতে কোনো প্রবলেম থাকে, সেই বাস্তু প্রবলেমটা এত বেশি ইনক্রিজ করে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে, সে মানে চিন্তা করার বাইরে একটা হয়ে যাবে। বাড়িতে একটা রায়ট লেগে যাবে, মানে ঝগড়া ঝাঁটি অশান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর হবে, একটা মানে থানা পুলিশ কেস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়টা তো এরকম ধরনের বাস্তুর উপরও প্রভাব ফেলবে। তাই এই যে এতগুলো প্রভাব ফেলবে না, বাস্তুটা যদি তার খারাপ হয়, এবং এইখানে যদি এরকম ধরনের এখন যে গোচরের কন্ডিশনটা হয়ে আছে, সেই সময় তার পার্টিকুলার বাস্তুর উপর খারাপ হয়ে যাবে, আরো খারাপ এফেক্টটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই যে এতগুলো গ্রহ একসাথে চলে এসেছে এই যে মীন রাশিতে, সেখানে কি এটা কি মানুষের জীবনের উপরই শুধু প্রভাব ফেলবে না আরো অন্যান্য ক্ষেত্রেও তার খারাপ প্রভাব মানে? এটা ডেফিনেটলি, এ তো আমাদের তো মান্ডেন জ্যোতিষ বা রাষ্ট্রীয় জ্যোতিষের ব্যাপারটা এসেই যায়। এবং এখানে যখন আমি বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করব, তখন একটু মান্ডেন নিয়েও আলোচনা করব, আস্তে আস্তে সব করব। তখন দেখতে পাবেন কিছু কিছু সংযোগের ফলে কিরম কিরম ঘটনা ঘটবে। যেমন আমি এখনই একটা
প্রেডিকশন করে দিচ্ছি। এই যে আজকে হয়ে আছে বলে দিচ্ছি আমি এক্ষুনি বলে দিচ্ছি আমি, যেটা হচ্ছে যে রাহুটা আছে মিনে আর কেতুটা আছে এখন কন্যায়। এই যে শনি এখন মিনেতে ঢুকলো, আর যতদিন না রাহু কেতু সরবে, এই যে কেতু শনি সংযোগটা সমসপ্তমে হলো, এটা নানা দেশের পক্ষে ক্ষতিকারক একটা সমস্যা তৈরি হবে এবং নানা রকম রাজনৈতিক একটা গন্ডগোল, রাজনৈতিক একটা উথাল পাতাল হতে পারে, ইভিন নানা রকম যুদ্ধর যুদ্ধ পরিস্থিতি তো অলরেডি তৈরি হয়েই আছে বিশ্বে, অলরেডি তো তৈরি হয়েই আছে, সেটা আরো বাড়তে পারে, হ্যাঁ বাড়ার সম্ভাবনা কিন্তু থাকবে। কাজে এই যে রাষ্ট্রীয় জ্যোতিষ বা মান্ডলিক জ্যোতিষ নিয়ে আলোচনা করলে বা তখন বুঝতে পারবেন যে এই গ্রহের প্রভাবগুলো দেশের পক্ষে, পৃথিবীর পক্ষে কতখানি প্রভাব বিস্তার করে। আচ্ছা আচ্ছা। এই যে আজকে নয় 29 তারিখ সূর্যগ্রহণ গেল, এই যে 29 তারিখ সূর্যগ্রহণ গেল, এই 29 তারিখ সূর্যগ্রহণের 3 মাস আগে এবং 3 মাস পরে কোন লগ্নের ক্ষেত্রে কিরকম এফেক্ট ফেলবে এবং দেশের পক্ষেও কিরকম এফেক্ট ফেলবে, যেখানে যেখানে দৃশ্যমান এই গ্রহণটা যেখানে দেখা যাচ্ছে না সেখানে গ্রহণের এফেক্টটা অত কিছু নেই, আমাদের ভারতবর্ষে তো দেখা যাচ্ছে না, কাজে সেখানে নেই। কিন্তু যেখানে যেখানে দৃশ্যমান হচ্ছে সেখানে সেখানে কিন্তু 3 মাস আগে থেকে এবং 3 মাস পরে, এই যে 6 মাস এর মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এবং আমরা দেখব যখন এই গ্রহণের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব পরে, তখন দেখতে পাবেন যে গ্রহণ হওয়ার সময় কত রকমের গন্ডগোল, কত রকমের কত কিছু জিনিস ঘটনা ঘটেছে, সেগুলো আমরা পরে আলোচনা করবো। 100 দিনে তো সবকিছু আলোচনা করা যায় না। যাই হোক, আমরা এখন 7.5 নিয়ে আলোচনা করছি, মানুষের জীবনে 7.5 প্রভাব কিরকম পড়ে। এবং মানুষের জীবনে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ফেজ যখন দ্বাদশ স্থানে শনিটা গেছে, তখন দেখবেন জাতকটা বললাম এখান থেকে একটা সন্ন্যাসীর মতো জীবনযাপন করবে এবং রবি, রাহু এবং 12 লর্ড যদি তার উপর দৃষ্টি দেয় শনির ওপর, তাহলে এই এফেক্টটা আরও বাড়বে। এই সময় জাতকের পিতার ওপরও প্রভাব পড়ে প্রচণ্ড বেশি। কেন পিতার ওপর প্রভাব পড়ে না, এই সময় পিতার ওপর প্রভাব পড়ে এই কারণে না, নবম স্থানে দৃষ্টি দেয়, নবম থেকে পিতা, নবম ঘর থেকে আমরা পিতার বিচার করি। কাজেই নবম ঘর থেকে যেহেতু পিতার বিচার করি, পিতার যেসব ব্যবসা পেশায় যুক্ত থাকবে এবং চাকরি করলেও সেই চাকরির জায়গাটাও নানা রকম ডিস্টারবেন্স তৈরি হতে পারে, হ্যাঁ, এবং নানা রকম পেশার ক্ষেত্রে বিপর্যয়, ক্ষতি হতে পারে। এর জন্য জাতকের পিতারও নানা রকম অবাঞ্ছিত ব্যয় হবে, অপ্রয়োজনীয় ব্যয় হবে, নানা রকম অতিরিক্ত ব্যয় হবে, মানে ব্যয়টা পিতার ক্ষেত্রে প্রচণ্ডভাবে বাড়বে। এবং ব্যবসা করলে এই সময় লস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই সময় কোনো লাভকে বেশি টাকা ধার দেওয়া উচিত নয়, কারণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক কষ্টকর হয়ে যাবে ফেরত পেতে। মানে যে জিনিসটা 2 মাসের মধ্যে ফেরত পেতে পারতো সেই জিনিসটা অনেক দিন সময় লেগে যাবে। হ্যাঁ, কাজেই এই ব্যাপারগুলো কিন্তু ঘটনাগুলো ঘটতে থাকবে। এবার চলে আসি আমরা সেকেন্ড ফেজ বা দ্বিতীয় পর্যায়। শনির দ্বিতীয় পর্যায় কোনটা বলে না, চন্দ্র লগ্নে যখন অবস্থান করে বা চন্দ্র রাশিতে যখন শনি অবস্থান করে, তাহলে দ্বাদশ রাশি থেকে, মানে চন্দ্র হইতে দ্বাদশ রাশি, সেখান থেকে যখন চন্দ্রের ওপরে শনিটা গেল। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন এখন মীন রাশিতে গেছে, একদম, তো মীন রাশির আগে শনি কোথায় ছিল? কুম্ভ রাশিতে ছিল। তাহলে মীন রাশির দ্বাদশ রাশিতে যখন প্রথম ফেজ চলছিল, তাহলে এটা মীন রাশির সেকেন্ড ফেজ তৈরি হলো। তাহলে জেনারেল ক্ষেত্রে কি বলছে না, জেনারেল ক্ষেত্রে বলছে চন্দ্র রাশি বা চন্দ্রের লগ্নে যখন শনি অবস্থান করে বা স্থানান্তরিত বা ট্রানজিট হয়, সেই 2.5 বছর ধরে যে রাশিটায় থাকছে চন্দ্রের উপর, তাকে বলা হচ্ছে দ্বিতীয় পর্যায়। আচ্ছা আচ্ছা, এই যে মীন রাশিতে গেল, তো মানে 7.5 থেকে মুক্ত কি শুধু কুম্ভ রাশি হলো না আরো অন্যান্য রাশি? কুম্ভ রাশি কি করে মুক্ত হয়ে গেল? কুম্ভ রাশি থেকে তো মিনে গেল। হ্যাঁ, তার মানে এখান থেকে তার মানে কুম্ভের যে রাশি সেখান থেকে তার মানে দ্বিতীয় গেল। আচ্ছা আচ্ছা, তার মানে তৃতীয় ফেজ চলছে। তৃতীয় ফেজ, মানে কুম্ভের তৃতীয় ফেজ চলছে। তা কোন কোন রাশি মানে এখন মুক্ত হলো, মানে 7.5 পুরোপুরি একদম সম্পূর্ণভাবে মুক্ত হলো? মকর রাশি। আচ্ছা, মকর রাশি, মকর রাশির আগে ধনুতে চলছিল, তারপর মকরে চলেছে, তারপর কুম্ভে চলেছে, কুম্ভ থেকে যখন মিনে বেরিয়ে গেছে তখন মকর রাশি পুরো মুক্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কাজে এখন মকর রাশি হয়ে গেল, এবার কুম্ভ রাশিতে শুরু হয়েছে, মীন রাশিতে শুরু হয়েছে, কুম্ভ রাশির লাস্ট ফেজ চলছে, মীন রাশির সেকেন্ড ফেজ চলছে, আর মেষ রাশির
প্রথম ফেজ শুরু হলো। আচ্ছা, এইগুলো নিয়ে আলোচনা করব, এই কোন কোন রাশির কি কি অবস্থা হবে, কি কি ধরনের কন্ডিশন হবে, এগুলো পরের আমরা এপিসোডে আলোচনা করব, একসঙ্গে আলোচনা করতে পারবো না। বিশাল সাবজেক্ট। এখন দ্বিতীয় ফেজে বা দ্বিতীয় পর্যায়ে বা চন্দ্র রাশির ওপর যখন শনি যাচ্ছে তখন কি এফেক্ট হয়, এখানে তো 2.5 বছর ধরে হচ্ছে। এই সময় শনির জাতকের গৃহের ওপর পেশাগত ক্ষেত্রে প্রচণ্ডভাবে এফেক্ট ফেলে। আচ্ছা, এবং এই সময় শনি কোথায় কোথায় দৃষ্টি দেয়? 3 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে এবং 10 নম্বর ঘরে। সেই কারণে এই 4টি হাউস মানে চন্দ্র লগ্ন, তৃতীয় ঘর, সপ্তম ঘর এবং দশম ঘর, এই 4টি ঘরের ওপর শনির দ্বারা বা 4টি ঘর শনির দ্বারা প্রভাবিত হয়। হ্যাঁ, এর ফলে কি হয়? অসুস্থতা হয়, আত্মীয়ের মৃত্যু হয় এবং শত্রুদের ভয় হয়, শত্রুদের নানা রকমের অত্যাচারও বেড়ে যায়। হ্যাঁ, দূরবর্তী স্থানে জাতককে যাত্রা করতে হতে পারে। অনেক সময় দেখবেন এই সময় এখানে ট্রান্সফার করে দিল, ওখানে করে দিল, এমন এমন জায়গায় করে দিল, বা এমন এমন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে, অনেক জায়গায় যেতে হচ্ছে, এরকম নানা রকমের গন্ডগোল, কর্মক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয় এবং ভাইদের সঙ্গে বিচ্ছেদ, বিরোধ এবং স্ত্রীর সঙ্গে ঝগড়া এবং বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। আজকে তো আমাদের সম্পর্কের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে সব দিক দিয়ে সমস্যা তৈরি হয়। হ্যাঁ, আজকে যেহেতু অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আমরা আছি, এই বিষয়ে আমরা আরো আলোচনা করব আর আগামী পর্বে। শনির সাড়ে যেহেতু একটা অনেক বড় সাবজেক্ট, অনেক কিছু এখানে বিষয় রয়েছে, অনেক সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো স্যার কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরছেন যে এই শনির সাড়ে সময় কিন্তু আমাদের জীবনে অনেক কিছুর উপরে কিন্তু তার প্রভাব পড়ে। সেটা কিন্তু পারিবারিক ক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সব কিছুতেই কিন্তু, এমনকি ঘরের বাস্তুর ক্ষেত্রে, সব কিছুতেই কিন্তু একটা প্রভাব পড়ে এবং সেটা কিন্তু খারাপটাই বেশি পড়ে। তাই অবশ্যই আপনারা যদি জেনে থাকেন যে আপনাদের শনির সাড়ে শুরু হয়েছে বা শনির সাড়ে চলছে বা শুরু হতে চলেছে, তাহলে কিন্তু একটু আগে থেকেই সতর্ক হওয়াটা খুবই প্রয়োজন আপনাদের। কারণ সতর্ক আপনাদের নিজেদেরকেই হতে হবে। সতর্ক না হলে, যেটা স্যার একটু আগেই বললেন, প্রথম ফেজ শুরু হতে হতে যদি আপনারা আসেন, অনেকটাই কিন্তু তার কিন্তু একটা সম্ভব এবং একটা রেমেডিও দেওয়া সম্ভব। সেখানে কিন্তু সেই খারাপটা কিন্তু আপনার জীবনে অতটা খারাপ হিসেবে পড়বে না, অল্পের উপর দিয়ে সেটা চলে যাবে। কিন্তু আপনারা যদি বসে থাকেন, ভাবেন চলছে চলুক, তখন কিন্তু এটা একটা ডেঞ্জারাস প্রভাব কিন্তু আপনাদের জীবনে পড়বে। তাই একটু সময় থাকতে থাকতে সতর্ক হবেন এবং যোগাযোগ করবেন। আপনারা সবাই জানেন যে স্যার কিন্তু বহু বছর ধরে, দীর্ঘ বছর ধরে এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে কিন্তু গবেষণা করে চলেছেন এবং বহু মানুষ এসছেন স্যারের কাছে এবং বহু মানুষ উপকৃত হয়েছেন। বিভিন্ন জটিল কঠিন সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং বহু বছর ধরে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করে চলেছেন এবং আজও কিন্তু সেই জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন। তাই সমস্যা থাকলে দেরি করবেন না। আর এই শনি যেহেতু ট্রানজিট হয়েছে, আমরা সবাই জানি মীন রাশিতে প্রবেশ করেছে, সেখানে কিন্তু সাড়ে নতুন করে অনেকেরই শুরু হয়েছে। অনেক রাশির ক্ষেত্রে স্যার বলেই দিলেন যে কোন কোন রাশিতে সাড়ে শুরু হয়েছে। তাই যদি দেখছেন যে সাড়ে প্রভাব আপনাদের জীবনে আসতে চলেছে বা সাড়ে শুরু হয়েছে, দেরি করবেন না, হাতে হাত গুটিয়ে বসে থাকবেন না, যত সত্তর সম্ভব স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। তার কিন্তু অবশ্যই একটা রেমেডি পেয়ে যাবেন, যেখান থেকে সাড়ে প্রভাব আপনাদের জীবনে অনেক কম হবে, যেখানে কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্র হোক, সব দিক দিয়ে কিন্তু আপনারা একটা খারাপ প্রভাব থেকে কিন্তু অনেকটাই বেঁচে বেরিয়ে আসতে পারবেন। তাই যোগাযোগ কোথায় করবেন স্যারের সঙ্গে জানিয়ে রাখছি। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বালি, মায়াপুর, এই 3টি চেম্বারে পেয়ে যাচ্ছেন। কলকাতায় যারা রয়েছেন অবশ্যই গড়িয়াহাটে যোগাযোগ করতে পারেন। হাওড়ার দিকে যারা রয়েছেন বালি চেম্বারে যোগাযোগ করবেন এবং কৃষ্ণনগর দিকে যারা রয়েছেন তারা মায়াপুর চেম্বারে যোগাযোগ করতে পারেন। গড়িয়াহাট, বালি, মায়াপুরে পেয়ে যাচ্ছেন। আর দেখুন টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আসবেন 7998040396। আর যারা কোনো কারণে কোনো চেম্বারই আসতে পারছেন না, দূরের দর্শক বন্ধুরা রয়েছেন, তারা অবশ্যই একবারই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু অনলাইন কনসালটেশন মাধ্যমে মানে যে কোনো সমস্যার কিন্তু সমাধান পেয়ে যাবেন। অনলাইনেও আপনারা যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ শিক্ষা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই বুকিং নাম্বারে। যারা জ্যোতিষ শাস্ত্রকে নিজেদের কেরিয়ার হিসেবে গঠন করতে চাইছেন, যার স্যার কিন্তু জ্যোতিষ শিক্ষা দিয়ে থাকেন, তার জন্য এই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। যেহেতু হাতে আর একদমই সময় নেই, আজকে আমরা এখানেই শেষ করছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়
पूर्णमेवावशिष्यते ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्।